আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি তো, এই যে জাতীয় বাচ্চা কাচ্চা পার্টি, ওই সংসদে দেখেন না, এদেরকে বাচ্চা কাচ্চা শিশু বলে, জামাত বলে, আমাদের নাতি নাতনির সমান। এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, এই এনসিপি কে নিয়ে মানে যা হয় না, নয় তার তো 90 হয় না। এনসিপি একেবারেই তার যে অস্তিত্ব হারিয়েছে, এর কিছু উদাহরণ আমি আপনাদেরকে দিব। আর এখন যে হাতড়ে বেড়াচ্ছে বিভিন্ন দিকে, দেখবেন এনসিপিতে কয়দিন পরে পরে লোকজন জয়েন করে। আজকে নাকি 200, আজকে 500, আজকে 4000, 2000 এরকম শোনা যায় জয়েন করছে। কিন্তু কারা? আপনি ভেতরে হাত দিবেন, দেখবেন ওই জুলাই নামে কোন একটা কিছু তাদের লেগুরের পেছনে আছে। জুলাই প্ল্যাটফর্ম, জুলাই মঞ্চ, জুলাই ব্রিগেড, এই টাইপের নানান বক্কর চক্কর নাম দিয়ে কিছু লোক এনসিপিতে জয়েন করে। সাধারণ মানুষ অথবা বাংলাদেশের কোন তারকা, ডাকসাইটি তারকা, অথবা বাংলাদেশের কোন অঙ্গনের কোন সফল মানুষ এনসিপিতে জয়েন করেছে শুনেছেন? বিনোদনটা আগে একটু শুনেন, বিনোদনটা নিয়ে আপনাদেরকে বলি। আমি ওই নিউজটার কমেন্টগুলো পড়ছিলাম, আপনাদের সামনে কমেন্টগুলো সবগুলো পড়ার যোগ্য না বলে আমি পড়ছি না। ইন্ডিপেন্ডেন্ট একটা ফটো কার্ড। এমন দিন আসবে যেদিন এনসিপি কে ক্ষমতায় আনতে জনগণ আন্দোলন করবে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আপনারা যারা এই আলোচনা দেখবেন তাদেরকে আমি অনুরোধ করব, ইন্ডিপেন্ডেন্টের নিউজ সাইটে গিয়ে, তাদের যে অনলাইন নিউজ পোর্টালটা, সেই সাইটে গিয়ে এই ফটোকার্ডটার নিচের যে কমেন্টগুলো আছে, সেই কমেন্টগুলো আপনারা একটু পড়ে আসবেন। এবং আপনারা যথেষ্ট বিনোদনের সাথে, এই রাতে, অনেক রাতে আপনাদেরকে প্যারা দিচ্ছি, এই রাতের বেলা আপনাদের ভালো একটা বিনোদনমূলক ঘুম হবে। মন ফুরফুরা থাকলে তো ঘুম ভালো হয়। দেখেন, এই এনসিপি, একটা উদাহরণ দিই, চট্টগ্রামের মঞ্জুরুল আলম, সাবেক মেয়র, মঞ্জুর আলমকে দলে আনার জন্য, মানে মঞ্জুর আলমকে তারা এনসিপির ভবিষ্যতে মেয়র প্রার্থী করবে, আনার জন্য হাসনাত আব্দুল্লাহ তার বাড়িতে গেছে। নাহিদ ইসলামরা বাক্স পেটরা নিয়ে গিয়ে চট্টগ্রামে হাজির হয়েছিল মঞ্জুর আলমের বাড়িতে যাওয়ার জন্য। মঞ্জুর আলম চট করে মোটামুটি তার বাড়ি ছেড়ে ভাগছে। কারণটা কি জানেন? কারণটা হলো, মঞ্জুরুল আলমের যারা শুভানুদ্দয়ী, তারা তাকে বুঝাইছে যে এই এনসিপি জামাতের সাথে নির্বাচন করছে। এখন জামাতের সাথে নির্বাচন করার কারণে এখন মঞ্জুরুল আলম যদি এনসিপি থেকে নির্বাচন করে, মানুষের মধ্যে একটা নেগেটিভ ধারণা হবে যে মঞ্জুরুল আলমও জামাতের দিকে হেলে পড়েছে কিনা। সেই ক্ষেত্রে সনাতন ধর্মাবলম্বী এবং আওয়ামী লীগের চট্টগ্রামে যে ভোটাররা আছে, তারা মঞ্জুরুল আলমকে ভোট দিবে না। এই যে হিসাবটা, এই হিসাবটা আগামী 50 বছরের জন্য বাংলাদেশে পাক্কা হয়ে গেছে না? মানে বাংলাদেশে তো এন্টি জামাতও, যেমন এন্টি আওয়ামী লীগ ফোর্স আছে, এন্টি জামাত ফোর্সও আছে। যে বাংলাদেশের 99% মুসলমানের ম্যাক্সিমামই ধর্ম নিয়ে ব্যবসা, ধর্ম নিয়ে রাজনীতি পছন্দ করে না। সেই মানুষগুলো যখন ভোট দিতে যাবে, তখন এনসিপি কে ভোট দিতে গেলেই মাথায় বাজবে, ওই যে সংসদে বসে থাকে দেখবেন, ওখানে এনসিপি জামাত আলাদা করা মুশকিল। এই জামাতের ভেতরেই যা টুপি জব্বা পরা যারা আছে, একই রকম দেখতে, এরকম তারা মিলেমিশে একাকার হয়ে গেছে জামাতের সাথে। ফলে তাদেরকে মানুষ আলাদা করে দেখার আর কোনো সুযোগ তারা নিজেরাই রাখেনি। আর এই যে এমন দিন আসবে যেদিন এনসিপি কে ক্ষমতায় আনতে জনগণ আন্দোলন করবে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বক্তব্য দেখেন। ওই যে আবার বললাম, যার হয় না 9 তার 90। নেপালে জেএনজিরা আন্দোলন করলো, আন্দোলন করে তারা ওই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মতন নীলা মার্কেটে হাঁসের মাংস না পায়া ওয়েস্টিনে গিয়া নাস্তা করে না, তাদের বেশভূষা চেঞ্জ হয়ে যায় না, তাদের কারি অর্থের হিসাব বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আসে না, তাদের গাড়ি বদলায় না, তাদের বউ আসে না, তাদের বাড়ি আসে না। তারা নেপালে জেএনজিরা সেভাবেই চলেছে। ক্ষমতা পরিবর্তনের দল গঠনের মাত্র 6 মাসের মধ্যে নির্বাচনে নেপালের জেএনজিরা ক্ষমতায় চলে আসছে। আর বাংলাদেশের এই জেএনজি নামে এরা যা করেছে, তাতে করে এখন শুধু ধুপ 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 করে আলোটাই কেবল জ্বলছে। ফলে বাংলাদেশের মানুষ আন্দোলন করবে এনসিপি ক্ষমতায় আনার জন্য। ওই যে বলি না, ফ্রিডম পার্টি এরকমই ছিল। এই সময় যে এখনো কিছু মিডিয়া তাদের পেছনে দৌড়ায়, খুব বেশি দিন বাকি নেই। বিএনপি যখন তার সুদৃষ্টিটা সরিয়ে নিবে, এনসিপির পিছনে মিডিয়াও হয়তো আর দৌড়াবে না। বাংলাদেশে এই মুহূর্তে সবচাইতে আলোচিত বিষয় এবং সমালোচিত বিষয় হচ্ছে অনুপ্রবেশকারীদের ভারত নাকি বাংলাদেশে পাঠিয়ে দেবে। এটা নিয়ে আলোচনা হচ্ছে। আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গে ভূমিধস বিজয়ের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার আগেই
বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ, মৌলবাদী জঙ্গি গোষ্ঠী এবং সরকার আগেই বলা শুরু করেছে যে পুশ ইন করলে সেটাকে তারা ভিন্নভাবে দেখবে। কেন ভাই? আপনার কি সমস্যা? দিল্লি যদি তার দেশের অনুপ্রবেশকারীদের তাদের দেশ ছেড়ে দিতে বলে, তাদের দেশ থেকে বের করে দেয়, আপনার কি সমস্যা? আমার বাড়িতে মেহমান বলেন আর জোর করে থাকা বলেন, আমি তাদের বললাম তোমরা চলে যাও, আপনার সমস্যা কি? আমার বাড়ি থেকে আমি বের করে দিব, আপনার জলে কেন? যারা নিজেরা নিজের মায়ের পেটের ভাইরে এক রাত বাসায় জায়গা দেয় না, ঢাকা শহরে নিজের বোনেরে এক রাত থাকতে দেয় না, যারা নিজের ভাইস্তা ভাগিনাকে ঢাকা শহরে এক রাত থাকতে দেয় না, গেটের দরজা খুলে না, থাকতে দেয় অত দূরের কথা, অনেক আত্মীয় স্বজন ঢাকা শহরে রয়েছেন, তারা নিজেদের ভাই ভাতিজা মানে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে, ফ্ল্যাটের মালিক বনে গেছে, 2 নাম্বারই সরকারি চাকরি করে, অথবা বাটপারি করে, আদম ব্যাপারী গিরি করে, অথবা রাজনীতি করে, অথবা কোনো না কোনো 2 নাম্বারই ভাবে অনেক টাকা কামিয়ে ফেলেছে। এখন গুলশান, বনানী, ধানমন্ডি বা উত্তরায় তারা ফ্ল্যাট কিনেছে বা বাড়ি করেছে। নিজের মায়ের পেটের বাইরেই তো ঢুকতে দেয় না, ভাতিজা তো পরের কথা, নিজের মায়ের পেটের বোনের যাইতে দেয় না। আমি অনেক এমন অন্তত 50টা পরিবারকে চিনি যারা নিজের ভাই বোনকে যেতে দেয় না। অন্তত 100 পরিবারকে চিনি যারা নিজের ভাই ভাতিজা ভাগিনাকে বাসায় যেতে দেয় না। তারা আবার নাকি মাঝে মাঝে পার্টি করে 1 লাখ টাকায় খরচ করে ফেলে, কিন্তু ভাগনা ভাতিজাতে যাইতে দেয় না। আমি নিজে চিনি এরকম 100 পরিবার। আর 2-4টা পরিবার এরকম চিনি যারা মা বাপকে থাকতে দেয় না নিজের ফ্ল্যাটে, অবশ্য শ্বশুর বাড়িকে জায়গা দেয়, শ্বশুর বাড়ির লোকজন দেয় না। আমি নিজের চোখে দেখেছি, আমি নিজের চোখে দেখেছি এরকম। সেই সমস্ত পরিবারের সাথে সম্পর্ক বাদ দিয়ে দিয়েছি। তাহলে আপনি ভারত তার অবৈধ অনুপ্রবেশকারী, তারপর সেই অনুপ্রবেশকারীগুলো যদি তার ভারতের জন্য কল্যাণ বয়ে আনতো অথবা ভারতের জন্য বিপজ্জনক না হতো, একটা কথা ছিল, তারা হচ্ছে সেই অনুপ্রবেশকারী। অর্থাৎ আপনার বাড়িতে একজন কর্মদক্ষ লোক এসেছে, মনে করেন আপনার বাড়িতে একটা মানুষ এসেছে যে ভালো রান্না করতে পারে, আপনি তাকে চিনেন না। বা আপনার ফ্যাক্টরিতে, আপনার ফ্যাক্টরি মালিক, আপনার ফ্যাক্টরিতে 10 জন লোক এসেছে, আপনি তাদের চিনেন না বা অপরিচিত বা অবৈধ, কিন্তু তারা আপনার ফ্যাক্টরির জন্য কল্যাণকর, আপনার বাড়ির জন্য কল্যাণকর, তাহলেও একটা কথা থাকে। কিন্তু আপনার বাড়িতে যারা এসেছে তারা আপনারই খাবে, আপনারই পরবে, আবার আপনার বাড়িতে আগুন লাগিয়ে দিবে, আপনি তাকে রাখবেন? রাখবেন না। তো ভারত হচ্ছে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বেশি অবৈধ অনুপ্রবেশকারীদের স্থান। আমার সাথে ইরানের, আফগানিস্তানের, পাকিস্তানের অনুপ্রবেশকারীদের দেখা হয়েছিল ভারতে, অনেকের সাথে আমার দেখা হয়েছিল। আর বাংলাদেশের তো হিসাবই নেই, গিজ গিজ করে। আমি বারবার আপনাদের বলেছি, সারা পৃথিবীতে মানে মধ্যপ্রাচ্যে যতগুলো বাংলাদেশি সেখানে চাকরি করতে গেছে, তার চাইতে বেশি এই মুহূর্তে কোনো অংশে কম নয় যেটা ভারতে আছে। বিভিন্ন রাজ্যে, ভারতের 29টি রাজ্যে তারা বসে আছে আর বলে যে ভারতে মুসলমান থাকতে দেয় না, অবৈধভাবে মিনিমাম 50 লাখ। এটা আমি বহু আগের হিসাব বললাম। দিল্লি বলেন, গুজরাট বলেন, আসাম বলেন, কলকাতা বলেন, ইভেন কাশ্মীর, গুজরাটেও আমাদের জামালপুরের লোক অবৈধভাবে থাকে। ক্যান ইউ ইমাজিন? আমার জামালপুর ডিস্ট্রিক্টের লোক গুজরাটে বসবাস করতেছে অবৈধভাবে এখনো। কোনো চিন্তা নাই তার, এই জাতীয় কিছু হচ্ছে কোনো চিন্তাই নাই তার, অবৈধভাবে থাকে। সাউথের কথা বাদ দিলাম, আপনার আগে দেখেন নাই যে একটা বাংলাদেশি মেয়েকে কিভাবে তারা যৌন নির্যাতন করেছিল, তাদেরকে ধরে আনা হয়েছে? ভুলে গেছেন? সবগুলো বাংলাদেশি ছিল। দেওবন্দ মাদ্রাসা যদি আপনি সার্চ করেন, দেওবন্দ মাদ্রাসার আশেপাশে 5,000 বাংলাদেশি অবৈধ আপনি পাবেন, সমুল্লা, সবগুলো পেয়ারা পাকিস্তানি। যদি পেয়ারা হিন্দুস্তানি হইতো তাও দুইখান কথা ছিল। যদি বললাম তো যে আপনার বাড়িতে থাকলে যদি আপনার ঘরটা দেখে রাখে, আপনাদের বাচ্চাদের দেখে রাখে, আপনার ফুল গাছে একটু পানি দেয়, আপনার গরুটা একটু রাখে, তাহলে কিন্তু সে আপনার জন্য বিপজ্জনক না। কিন্তু যদি সে বাড়ি জ্বালায় দেয়, আপনার গরু নিয়ে চুরি করে, গয়না চুরি করে, টাকা পয়সা চুরি করে, পোলাপান কিডন্যাপ করে বা চোর ডাকাতের খবর দেয়, আপনি তাকে রাখবেন?
আমি বললাম তো দেওবন্দ মাদ্রাসার আশেপাশে আপনি যান, খোঁজ নেন, উত্তরপ্রদেশে লাখো লাখো অবৈধ বাংলাদেশি মুসলমান বসে আছে, খোঁজ নেন, কয়েকদিন পরে তো ধরপাকড় শুরু হবে, দেখতে পারবেন। তো এত চিকরাচিকরি কেন? ভারত তার দেশের অবৈধ অনুপ্রবেশকারীদের বের করে দিবে, আপনার কি সমস্যা তাতে? আপনার বেদনা কেন উঠেছে? আফগানিস্তান তো চিৎকার করতেছে না, পাকিস্তানে তো বর্ডার আছে, পাকিস্তান তো চিৎকার করে না। কি বুঝলেন? মুসলমান বের করে দিলে তো পাকিস্তান যাওয়ার কথা, আপনার কাছে তো আসবে না। ওই বাংলাদেশ তো তারা ইসলামী মনে করে না, পাকিস্তান পেয়ারা, পাকিস্তানি ইসলামী, প্রকৃত ইসলাম, একমাত্র ইসলামী কান্ট্রি, সেইখানে তারা যাবে, বাংলাদেশ আসবে? আচ্ছা, তো পাকিস্তান যদি তারা যায়, পাকিস্তান থেকে কোনো বিবৃতি শুনেছেন অনুপ্রবেশকারী পাঠাবে? পাকিস্তান তো বলে না, আফগানিস্তানও বলে না। আপনার এত চিকরি কেন? ঢাকার মৌলবীদের এত চিৎকার কেন? টাকলা মাকলা ফুয়াদ, বাকলা ফুয়াদ, ওই কেসকি বান্দির পোলা, অরিজিনাল কেসকি বান্দির পোলা জাহাঙ্গীর চাইতে গেছে, এমনকি আমাদের সংসদের নেতা মন্ত্রী রেখেছে, এমনকি আমাদের পররাষ্ট্রমন্ত্রীও ঘ্যাতগোত শুরু করে, ঘ্যাতুর শুরু করছে, পুশিন করলে আমরা কিন্তু সেটা হ্যান্ডেল করবো, এই সেই। কেন ভাই আগে আপনি বলেন কেন? পাগলার নৌকাডুবির কথা তো আপনি মনে করাই দিতেছেন। আচ্ছা, এখন ভারত বলছে তারা অনুপ্রবেশকারীদের যার যার দেশে পাঠিয়ে দিবে, আপনার পেটের ব্যথা শুরু হয়েছে। তার মানে বোঝা গেল যে এই নাগরিকগুলো আপনার দেশের, মানে বাংলাদেশের, তার জন্য আপনার পেটের গুড়গুড় শুরু হয়ে গেছে, হয়েছে না? এই দেশে রিকশালা, মৌলবী লিল্লাখোর, ভাবির পোলারা, যারা কেসকি বান্দির পোলা, যারা নিজের এলাকায় মেম্বার হইতে পারবে না, যারা এলাকায় গিয়ে একটা থাপড়া দিলে আরেকটা থাপড়া ফিরাইতে পারবে না, তারা ভারত দখলের স্বপ্ন দেখে প্রকাশ্য ঘোষণা করে ভারত দখল করবে, পৃথিবী থেকে মানচিত্র থেকে ভারত মিশিয়ে দিবে। তো তাদের ভাই বাতিজা, খালু মামা ফুলা বাইক নেয়, এদেরকে ভারত জায়গা দিবে? যারা ভারতকে ধ্বংস করার স্বপ্ন দেখে, ভারতকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলতে চায়, যারা বলে যে 1 কোটি গিয়েই, চিন্তা, এক মৌলবীরে দেখলাম হেফাজতের লাইভে টিভিতে এসে আবার তাদের ব্যানার লেখা আছে ছবি তুলবেন না, ভিডিও করে কেমনে লেখা আছে ব্যানারে, দেখবেন ছবি তুলবে না, কিন্তু তাদের ভিডিও করতেছে। তারা বলতেছে 1 কোটি লোক ভারতে এসে ভারত দখল করে ফেলবে, ভারতের লোক আঙুল ছুটবে। অথচ আমার কাছে বিহারের লোকেরা বলছে যে এক বিহারি যথেষ্ট বাংলাদেশ দখল করার জন্য, কারো লাগবে না, কিন্তু বাংলাদেশ 1 কোটি লোক গিয়ে পুরো ভারত দখল করে ফেলবে। এগুলো লাইভ এসে বলে ভারতের হিন্দুদের মেরে ফেলবে, এগুলো লাইভ এসে তারা বলে শুভেন্দু অধিকারীকে মেরে ফেলবে, এগুলো বলে বলে বাংলাদেশ, এগুলো বলে নরেন্দ্র মোদীকে মেরে ফেলবে, এগুলো বলে অমিত শাহ মেরে ফেলবে, লাইভে এসে বলে, লাইভে গিয়ে বলে ভারতের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী এদেরকে মেরে ফেলবে, ভারত দখল করবে। এদের আত্মীয় স্বজন এদেরকে ভারত জায়গা দিবে? এটা কোনোদিন হয়? তাদের তো বের করে দিবে। তা আপনার পেটের ব্যথা কেন? ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই নাই, তার মানে আপনার লোকজন ওইখানে আছে। যে পররাষ্ট্রমন্ত্রী এই কথা বললো তার কেন টেনশন? কারণ তিনি জানেন যে 50 লক্ষ থেকে 1 কোটি বাংলাদেশ ওখানে বাস করে, তাই তার দরদ, পেটে দরদ শুরু হয়ে গেছে। মৌলবীরা কেন চিৎকার করে? কারণ মৌলবীরা জানে যে তারা ওইখানে অবৈধভাবে যায়, কাশ্মীরে জঙ্গিগিরি করতে যায়, মুম্বাই হামলাতে জঙ্গিগিরি করতে যায়। বাংলাদেশিরা তো ধরাও পড়েছে সাউথে, ভারতে জঙ্গিবাদের সাথে জড়িত। এই জন্য তাদের পেটে ব্যথা, এখন তো বের করে দিবে। বের তো করে দিবে, তুমি তোমার দেশ থেকে বের করে দিবে না? তোমার এখানে কোনো ভারতীয় বাস করে না, তাই সারাদিন চিৎকার চেঁচামেচি করো ভারতীয়দের বের করে দিবা। এমনকি বাংলাদেশের হিন্দুদের তোমার নাগরিক, তাদের তুমি বের করে দিতে চাও। বাংলাদেশে যারা হিন্দু, এই দেশের নাগরিক, তাদের সরকারি চাকরি থেকে বাদ দিতে চাও, তাদের বের করে দিতে চাও, তাদের নিঃশেষ করে দিতে চাও, তাদের সংখ্যালঘু শূন্য বাংলাদেশ করার জন্য চেষ্টা করতেছ এবং করে যাচ্ছ এবং করবা, ওটা জানি। তাহলে তোমার দেশের নাগরিক তুমি তাড়িয়ে দিবে, আর ভারত তার অনুপ্রবেশকারীদের তাড়িয়ে দিবে, তোমাদের এত মাথা ব্যথা কেন? আমার তো একটু বুঝলাম না। বেগানি কি বেগানাকে শাদি মে আব্দুল্লাহ দিওয়ানা, বিষয়টা এরকম হয়ে গেল না? ভারত তার সব বের করে দেবে, তোমার সমস্যা কি? ভারত আফগান মুসলমানদের বের করে দিবে, পাকিস্তানি মুসলমান বের করে দিবে, বাংলাদেশি অবৈধ মুসলমান বের করে দিবে, তোমার সমস্যা কি? তুমি জায়গা দিবা বাংলাদেশে? রোহিঙ্গাদের সারা দেশে ঘুরতে দাও, রাখছো কেন? ক্যাম্পের মধ্যে রাখছো কেন? রোহিঙ্গাদের ছেড়ে দাও। কক্সবাজার লোকেরা জানে যে রোহিঙ্গারা কি চিজ, সারা খুব তো পীড়িত করছিলা, কালেমা গো মুসলমান, তেরা মেরা রিস্তা কে, আল্লাহ ইল্লাল্লাহ। কক্সবাজারে যায় কোয়েন যে রোহিঙ্গারা আমাদের মুসলমান ভাই, সেটা বাড়াই ফেলবে কক্সবাজারের লোকেরাই। তো বাংলাদেশের যারা মুসলমান, এদের তো কেউ দাওয়াত দিয়ে নিয়ে জানে। পাকিস্তান যেমন আফগানিস্তানের জনগণকে তালেবানদের নিয়ে জঙ্গি বানাইছে, দাওয়াত দিয়ে নিয়ে গেছে, ট্রেনিং দিছে, ওরা তো ডেকে আনছিল।
এই যে আফগানিস্তানের ৩০ লক্ষ মানুষকে যে বের করে দিল পাকিস্তান থেকে, ঘেঁটি ধরে বের করে দিল আফগানিস্তানে, তখন বাংলাদেশের এই জেহাদি মৌলবী রিক্সাওয়ালা ইনকালাব ফিনকালাব পত্রিকা, ইনকালাব মঞ্চ, ধনকালাব মঞ্চ, পনকালাব মঞ্চ, হাদি মঞ্চ, এগুলো কোথায়? বললাম না আর ওইটা কি, ওইটার বদলে এইটা বুঝে নেন কি বলছি, বুঝে নেন হাদির জায়গায় ওই শব্দ বুঝে নেন যেটা আমি বলতে চাইতেছি, বা আপনারা যেটা বুঝে নিচ্ছেন ওইটাই। তো এই হাদি মঞ্চ তাদের এত, তখন তো এদের কথা বলতে শুনি নাই। তখন জামাতের আমির কোথায় ছিল? উদ্বিগ্নতা তো দেখায় নাই। যখন পাকিস্তান থেকে আফগানদের ঘেঁটি ধরে বাইর করে দিল প্রচন্ড বিপদের সময়, যখন আফগানিস্তান ঢুকাই দিল, তখন তো জামাতের আমিরকে চিন্তিত দেখি নাই আমরা। তখন তো বাংলাদেশের কোনো এমপি নেতা মন্ত্রীদের চিন্তিত দেখি না। এটা তো ইউনূসের আমলেই করছে। এই রোহিঙ্গা যে পররাষ্ট্রমন্ত্রী ব্লেজার খলিল নাকি রজার খলিল, সেই ছিল। কথা তো বলতে দেখি নাই। কেন তখন কেন বললেন না? ও মুসলমান কেবল ভারতের মুসলমান, আপনারা খারাপ ভাষায় বললাম না, আপনারা ওইটা করে কেরা? শুভেন্দু অধিকারীর বক্তব্য দিয়ে আপনারা কাট করে ছাপতেছেন। হুমায়ুন কবির তো ওই যে জামাতি জেনজিদের কি যেন ভেজ দা পিপল নাকি ভেস দা পিপল এসে বললো যে ভারতের পশ্চিমবঙ্গের মুসলমানরা নিরাপদে আছে, তাদের কে কি করবে? ফুরফুরা শরীফ থেকে বলতেছে যে মুসলমানদের কোনো সমস্যাই হবে না। মানে যার গরু সে কয় বানজা, আপনারা এখন বছর বিয়ে নেই, ফাজলিমি করেন। কলকাতার কোনো মুসলমান তো বলে নাই আমাদের বাঁচাও, আপনি এত চেঁচামেচি করেন কেন? এত দরদ উঠে পড়ছে রোহিঙ্গা, যান না ভারতে, যান বার্মাতে যান, এত সাডার মুরদ। বার্মাতে তো মুসলমান বের করে দিছে, তারা চলে আসছে। বাংলাদেশের মুসলমান তো অত্যাচারিত হয়ে ভারতে যায় নাই, গেছে এখানে কাজ করতে, চাকরি করতে, ব্যবসা করতে, চোরা কারবারি করতে, বদমাইশি করতে গেছে ওইখানে। বাংলাদেশ থেকে তো মুসলমানদেরকে বের করে দেয় নাই, দিয়েছে কি? তাহলে তারা কেন এখানে গেল, ভারতে কেন গেল? তাদের এই অবৈধ লোকদের বের করে দিবে, আপনাদের তো চলে কেন? আফগানিস্তানিদের দাওয়াত দিয়ে নিয়ে এসেছিল পাকিস্তান, তাদের ঘেঁটি ধরে পাছায় লাথি দিয়ে বের করে দিছে। তখন আপনাদের কোনো প্রতিবাদ দেখি না। এমনকি আফগানিস্তানে যখন শিশু হত্যা করলো, বুড়া হত্যা করলো, রমজানের দিন হামলা করলো, বিমান হামলা, আপনাদের এতকাজ শুনি নেই। এখন মুসলিম দরদ বেড়ে গেছে, উইগুর মুসলমানদের নিয়ে তো আপনাদের মানে দরদের কথা শুনি না। ইয়েমেনের মুসলমানদের নিয়ে তো আপনাদের দরদ, আমরা তো কলিজা ফাটে না। ওই ভারত আর ইসরায়েলের আর কি, ভারত আর গাজার মুসলমানদের জন্য আপনার খুব চেঁচামেচি করেন। তো ভারতের মুসলমান আপনারা বলছে আমরা বাঁচাও, ভারতের মুসলমান আপনারে 5 পয়সা দাম দেয়। জামাতের আমিরকে ভারতের মুসলমানরা 5 পয়সা দাম দেয়। হেফাজতের আমিরকে ভারতের মুসলমান 1 পয়সা দাম দেয় না। এই যে আমার ভাবির পোলা আঙ্গো মাঙ্গো বাঙ্গো খাঙ্গো টাঙ্গো, এদের 5 পয়সা গুনে। আমি তো বুঝি না ভাই আপনাদের হিসাব। জামাল ভাইরা পাগলা হয়েছেন না? ডিমের আলে 3টাই বেছেন, 5টাই কিনেন, কিন্তু 5টায় 3টাই কিনে 5টাই বেছেন না। তাই না? নিজের বোধ, আসলে নিজের বুঝ পাগলও বোঝে। আমাদের বাড়ির সামনে রেলগাড়ি ছিল, রেল লাইন আছে, আর পেছনে হইল আপনার সড়ক পথ। পাগলদের দেখতাম মাঝে মধ্যে বাসের সামনে দাঁড়াইতো, ট্রাকের সামনে দাঁড়াইতো, গরু গাড়ির সামনে দাঁড়াইতো, রিক্সার সামনে দাঁড়াইতো, মোটরসাইকেলের সামনে দাঁড়াইতো, প্রাইভেট কারের সামনে দাঁড়াইতো, কিন্তু কোনোদিনই আমি কিন্তু দেখি নাই রেল লাইনের সামনে দাঁড়ায় গাড়ি যখন। কারণ পাগলও জানে রেলগাড়ি তো ব্রেক নাই, এত তাড়াতাড়ি ব্রেক করতে পারে না, পাগলও হচ্ছে। আপনারা সে পাগল হয়েছেন জামাল ভিরা পাগলা। হ্যাঁ, ভারত তার অনুপ্রবেশকারীদের বের করে দেখ রাখুক, এটা আপনাদের এত চিন্তা কিসের? তার দেশের অবৈধ অভিবাসীদের সে বের করে দিবে, আপনারা এত টাটাই কেন? ওই দুবাই থেকে যে লাথি দিয়ে বের করে দিতেছে পাকিস্তানিদের, ভিসা থাকার পরেও বৈধভাবে, তারপরে বলছে 48 ঘন্টার মধ্যে ভাগো, নিকাল যাও, ওইখানে তো কথা বলেন না। ওই তো মুসলিম দেশ, আপনি যাবেন মুসলমানদের দেশে। আপনি কেন? ভারত হলো মূত্রখোর, হাগে মুতে, তাই না? এগুলো তো সারাদিন বলেন যে ভারত মূত্রখোরের দেশ, ভারতের মানুষ রাস্তায় হাগে মুতে। তা আপনি সেই দেশে যাবেন কি? ছি 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 ছি। আপনি যাবেন পেয়ারা পাকিস্তানে, জাহাজ তো এখন চালু হয়ে গেছে। আগে নয় জাহাজ ছিল না, বিমানে যাইতে অনেক টাকা লাগে, তাই না? তো আপনারা লিল্লা তুলেন, লিল্লা তোলার তো অভ্যাস আছে আপনাদের। মৌলবীরা তো লিল্লা, তাদের জন্মই তো লিল্লা তুলে। লিল্লা তুলে তুলে জাহাজ, পানির জাহাজ দিয়ে চলে যান পাকিস্তানে। পাকিস্তানে যান, আপনাদের পেয়ারা পাকিস্তান। কেন যান না? ভারতে কেন পছন্দ? গোমূত্রখোরের দেশ, কেন যাইতে হবে আপনার ভাই? ওইখানে গিয়ে আপনি কাজের বেড়িও হবেন। চিন্তা করে দেন, বাংলাদেশের লাখো লাখো মানুষ ভারতে কিন্তু কাজের বুয়া, কাজের লোক, পেইন্টার ডেন্টার ইত্যাদি ইত্যাদি ছোটখাটো জব করে। আপনি জানেন? আপনারা জানেন এটা? লাখো লাখো। কয়দিন আগে সীমান্তে ধরা পড়েছে না? 10 বছর, 12 বছর, 14 বছরের বাচ্চা আমাদের বিজিবি আটকাইছে না? তাদের বলছে কেন যাবা? কাজ করতে যাবো।
আবার লম্বা লম্বা কথা বলেন মিয়া ভারত নিয়ে। ভারতের কয়টা আসছে আপনার এখানে অবৈধভাবে কাজ করতে? কয়জন আসছে আপনার এখানে? আপনি একটা ভারতীয় বের করেন তো এখানে, ভারতীয় লোক এখানে কাজের বুয়া হিসেবে কাজ করে। একটা ভারতের শিশু বের করেন তো আপনার এখানে, আপনার রিক্সার গ্যারেজে বা লেদে বা মোটরসাইকেল গ্যারেজে চাকরি করে। একটা বের করেন, একটা। ভারতে তো হাজার হাজার আছে, লাখও আছে। আর ভারতকে বলেন মূত্রখোরের দেশ, ভারতকে বলেন হাগে মুতে রাস্তায়। তো হাগে মুতে রাস্তা এখানে যাবে, তারপর হিন্দু রাষ্ট্র, ওইখানে আপনি কেন যাবেন ভাই? নরেন্দ্র মোদীর দেশ, ছি 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 ছি, আপনি ওখানে যাবেন কেন ভাই? আপনি পাকিস্তান যান, পানির জাহাজ খুলে দিছে তো, কেন যান না? জানলুইরা পাগলা, নিজের বুঝ সবাই বুঝে। সবচেয়ে হাস্যকর যে আফগানিস্তানিদের যখন বের করে দিল পাকিস্তান, একটাও কথা বলে নাই। এখন ভারত অবৈধ বাংলাদেশি মুসলমানদের বের করে দিয়ে এদের পেটে ব্যথা শুরু হয়েছে। গালিও দিবা ভারতকে, খাবা দাবা ভারতের ভাতারের, আর গীত গাবা নাঙ্গের পাকিস্তানের, তোমাদের জায়গা দিবে ভারতে? এতই বোধাই। বরং এতদিন যে টিকে ভারত যে কিভাবে এতগুলো অবৈধ বাংলাদেশিকে রেখে দিয়েছে, এটাই তো আমার কাছে অবাক করার বিষয় মনে হয়। বাংলাদেশে না থাকতে গুজব ছড়ে, সরকার ফেলে দিলেন 26 লক্ষ ভারতীয় আছে বলে একটা সরকার আপনি ফেলে দিলেন এই গুজব ছড়িয়ে। আর ওইখানে আমি দায়িত্ব নিয়ে বললাম, আমি নিজে জানি 50 লক্ষ আছে, এটা 1 কোটি উঠে যাবে। এখন কমেছে ভারতে যাওয়া অবৈধভাবে, কেন জানে? এখানে লজ্জা করে না? আবার এখন বের করে দিবে, আস্তে আস্তে শুরু করছেন। ভারত সরকারের উচিত দ্রুত এই সমস্ত অবৈধ বাংলাদেশি মুসলমানদের ঘেটি ধরে পিএল দিয়ে বের করে দেওয়া উচিত, দিয়ে সব পাঠায় দেওয়া উচিত। কারণ এগুলো প্রত্যেকটাই ভারতের জন্য বিপজ্জনক। খায় ভারতের, থাকে ভারতের। আরে ভাই, ভারতে মাগনা চিকিৎসা করাইছি, আমি চিকিৎসা করাইছি মাগনা। তারা কোনোদিন ভারতের পক্ষে একটা কথা কোনোদিন বলে নাই। হিন্দু তো দূরের কথা, বলবো তো যে ভারত দেশে গিয়ে, ভারত নামের দেশে গিয়ে মাগনা চিকিৎসা করে আসছে, বিরাট উপকার হয়েছে, আল্লাহ গো তুমি ভারত করো, জীবনেও বলে নাই তারা। এই হচ্ছে তো, এদের কেন রাখবে সেখানে? বাংলাদেশের কবে কোন লোকটা, ভারতের কোন লোকটা বাংলাদেশে এসে জীবনে বিনা চিকিৎসা করছে, বাংলা চিকিৎসা করে গেছে? আরে ভাই, না তো বাংলাদেশের তো বাংলা চিকিৎসা সিস্টেম নেই। কিন্তু বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ ভারতে গিয়ে বিনা চিকিৎসা, মাগনা টাকা চিকিৎসা করে ক্যান্সার সারাইছে, হার্ট অপারেশন করে নিয়ে আসছে মাগনা। আমার সময় রেলগাড়ির ভাড়াটা নিয়ে আসছে। আইসা জীবনে এই লোকগুলো যদি ভারতের পক্ষে, আমি একটা জিনিস বলি, আওয়ামী লীগ না মুক্তিযুদ্ধের পক্ষের লোক কারোই লাগবে না, যারা শুধু ভারতে চিকিৎসা করে আসছে মাগনা, এরা যদি কথা বলতো ভারতের পক্ষে, আজকে ভারতের বিরোধী এত চেতনা বাংলাদেশের জন্ম থাকলে, এত বড় বেঈমান এবং বদমাইশ, এগুলোর ভারত জায়গা দিবে, দেওয়া উচিত না। বরং বহু আগেই এদের ঘেটি ধরে পিএল দিয়ে বের করে দেওয়া উচিত ভারত থেকে। কেন এখনো রাখছে ভারত? তাহলে বাংলাদেশও জাত হয়ে যাবে, ওরাও জাত হয়ে যাবে। কিন্তু ওই যে না, সিংকু বাম কিছু পক্ষ নেবে ভারতের, তাই হয়তো ভারত এটা পারবে না। তো আমি দোয়া করতেছি যে, ওই জামাতের এক নেতা বলছে না যে, আমি দোয়া করতেছি যে ভারত বাংলাদেশের যুদ্ধ করুক, আমিও দোয়া করতেছি ভারত তাড়াতাড়ি পাঠাই দেয়, তাহলে দুধ কা দুধ পানি কা পানি হয়েছে। তার সীমান্ত সিল করে দেখ, যেটা বলতেছে চোরা কারবারি করে খাবা ভারতেরটা, আর ভারতের গালি দিবা। ভারতের ভারতের সাথে চোরা কারবারি করে কামাই করে খাইয়া, সেই টাকা মসজিদের মৌলবীরে দিয়া, সেই টাকাতে ওয়াজ কইরা ভারতের বিরুদ্ধে করবা। হ্যাঁ, এই যে টাইট হয়ে যাবে এবার। দেখো, আমি তো ভারতের নেতৃবৃন্দদের কাছে দাবি করবো, আমি পরামর্শ তাড়াতাড়ি বের করে দিন। তাই বলে আবার, আর অবশ্যই ভারতের যারা নাগরিক তাদের বের করে দিবেন কেন? ওই সুযোগও নাই, কারণ ভারতে ওই আইন নাই। কারণ সে সুপ্রিম কোর্টে গেলে আপনি তাকে বের করতে পারবেন না। আপনি এই অবৈধদের বের করে দেন, একটাকেও রাখবেন না, তাহলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। আর ভারতকে বলবো, বাংলাদেশের মানুষ যে ভারত থেকে বিনা চিকিৎসা করে, বিনা টাকায় চিকিৎসা করে, এগুলো বন্ধ করে দেন। এগুলো বন্ধ করে দেন, তাহলে জাত হয়ে যাবে। আর সীমান্ত চোরাচালান বন্ধ। দেখেন 1.5 কোটি মানুষকে কিভাবে বাংলাদেশ সরকার পালে, পরে বোঝা যাবে যে এই এনজিও গ্রাম সরকার। তারপরে দেখা যাবে গীত ভাত খাও ভাতারের, মানে ভারতের, আর গীত খাও পাকিস্তানের, সোজা হয়ে যাবে। নমস্কার, আমি তরুণ ঘোষ। 2024 থেকে 2026 এই মাত্র 2 বছরে একটা মানে পলিটিক্যাল দল, রাইট উইং, যারা সেকুলারিজমে যে রাজ্যটা বিশ্বাস করত, ওয়েস্ট বেঙ্গল, সেখানে গেরুয়া ঝড় তুলে দিল কি করে? মাত্র 2 বছরের ব্যবধানে, 24, 25 এবং 26-এর শুরু, বলা যায় 2 বছর। কারণ ওপাশে যদি মোহাম্মদ ইউনূসের আশা আপনি দেখেন, জুলাই আন্দোলন যদি জ্যাক দেখেন, তাহলে পরে 2 বছরই ধরা যায়। একটা ভারতবর্ষ ছিল একটা সেকুলার রাষ্ট্র, বিশেষ করে পশ্চিমবঙ্গ। তাদের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক ছিল, সেটা একটা অটুট বন্ধন ছিল।
তার মধ্যে ভালোবাসা ছিল, প্রেম ছিল, প্রীতি ছিল, সেগুলো সমস্ত ধীরে ধীরে নষ্ট হলো এবং 2 বছরের মধ্যে বিজেপি পুরো গেরুয়া ঝড় তুলে পশ্চিমবঙ্গ দখল করে নিল। কেন? আপনারা কখনো বিচার বিশ্লেষণ করেছেন কেন? আমি অনেক বিচার বিশ্লেষণ করেছি, অনেকের সঙ্গে কথা বলেছি, অর্থনীতিবিদ, সমাজবিদ, শিক্ষাবিদ, সাধারণ মানুষ, রাজনীতিক, অনেকের সঙ্গে কথা বলেছি এইটা নিয়ে যে কি করে হলো। সকলের বক্তব্য যদি এক জায়গায় আপনি নিয়ে আসেন তাহলে ব্যাপারটা হয় এটা যে বাংলাদেশের জন্যই কিন্তু আজকে বাংলাদেশের এই অবস্থা। মনে করুন 2024 সালে ইউনূসের ঢাকায় আগমন, এসেই তিনি উত্তর পূর্বাঞ্চলকে অস্থির করার একটা বার্তা দিলেন, ভারতবর্ষ নড়ে বসলো। তারপর আপনাদের দেশে রাইট উইংগুলো সমস্ত দা কুড়ুল নিয়ে বেরিয়ে পড়লো আওয়ামী লীগ মারতে, কাটাকাটি চলল। সরকার পরিবর্তন হলে গন্ডগোল হয়, এ পার্টি ও পার্টিকে মারে, আমাদের এখানেও চলে, কিন্তু কারুর গোড়ালি কেটে দেওয়া হয় না, কারুকে মেরে ঝুলিয়ে দেওয়া হয় না। আমরা মুসলমানদের বাড়ি ঘর দর জ্বালাইনি, একটা মুসলমানেরও কিছু হয়নি, কোনো মসজিদ আমরা ভাঙিনি। আপনারা মন্দির ভেঙেছেন, আপনারা হিন্দু নারীদের নির্যাতন করেছেন, স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করেছেন, সন্তানের সামনে তার মাকে ধর্ষণ করেছেন, তাদেরকে ধর্ষণ করে পুকুরে ফেলে দিয়েছেন, ডোবায় ফেলে দিয়েছেন, নাবালিকা মেয়েগুলোকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছেন, টাকা না দিলে নিয়ে পাবে না, তারপরে তাকে ধর্ষণ করে গলা টিপে মেরে তার বাড়ির সামনে ফেলে এসছেন। এগুলো তো আপনারা করেছেন। তারপরে হচ্ছে আস্ফালন, এই সার্জিস আলম থেকে সার্জিস আলম থেকে নাহিদ ইসলাম পর্যন্ত তাদের যে আস্ফালন এবং ভারত দখলের জন্য প্রাক্তন সেনাবাহিনীর অফিসারদের সেই যে পদযাত্রা, খুঁড়োতে খুঁড়োতে আমাদের দেহে এখনো বল আছে, আমরা 4 দিনে কলকাতা দখল করে নেব। ভারত কিন্তু ধীরে ধীরে বুঝলো যে এই বাংলাদেশ আর সেই বাংলাদেশ নেই। আর ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গের মানুষও বুঝলো যে এতদিন আমরা যাদেরকে ভালোবাসতাম, বুকে টেনে নিতাম, তাদের প্রকৃত চরিত্র কিন্তু অনেকটাই পাল্টেছে। তাদের মধ্যে একটা মৌলবাদ লুকিয়েছিল যেটা বেরিয়ে পড়েছে। কিছু মানুষ মুখোশ পরে থাকে না, সব মানুষ নয়, এই যারা এগুলো করেছে, এই যে মুখোশ পরা মানুষগুলো, এই তারা দাঁত নখ বের করে একেবারে সমাজকে ছিন্ন ভিন্ন করতে শুরু করলো। ফলে ভারত তো আরো সতর্ক হলো। আপনাদের ওখানে যেমন আপনারা সিআইএর দ্বারা রেজিম চেঞ্জ হয়েছে, রেজিম চেঞ্জ তো শেখ হাসিনার হয়েছে, সেই রেজিম চেঞ্জের পেছনে আমাদের মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রীর অনেক হাত আছে। জামাতের নেতারা এখানে এসে বৈঠক করেছেন, তাদেরকে ফান্ডিং গিয়েছে, এখন সমস্ত বেরোচ্ছে, প্যান্ডোরার বক্স খুলে গেছে, এখন সব বেরোচ্ছে, এই তদন্ত সব শুরু হবে। আমি বিকেলে যে ভিডিওটা করব বলেছিলাম মহাকালী, অপারেশন মহাকালী, তাতে আমি সব বলবো। এখন বলছি কেন হঠাৎ গেরুয়া ঝড়টা এসে উঠল এবং সমস্ত সীমান্ত অঞ্চলে। এর পেছনে 2024 থেকে মমতা ব্যানার্জির সিংহাসন তখ্ত পালটের জন্য এখানে একটা ইন্টারনাল রেজিম চেঞ্জ হয়েছে। কিভাবে হয়েছে? সংঘ পরিবার গত 2 বছর ধরে নিরলসভাবে সারা পশ্চিমবঙ্গে প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে হিন্দুদের বুঝিয়েছে, আমরা যদি এখন একত্র না হই তাহলে একদিন ওপারের লোক এসে, কারণ ক্ষমতায় যিনি বসে আছেন তিনি ওপারের লোক ঢুকিয়ে দেবেন, তারা ওপারের লোক এসে আমাদেরকে কেটে কুচি কুচি করে দেবে,
আমাদের 46-এর দাঙ্গার মতো, দ্য গ্রেট ক্যালকাটা কিলিংস হয়েছিল। তো সোহরাওয়ার্দীর নির্দেশে শয়ে শয়ে হিন্দু মারা গেছে, হাজারে হাজারে হিন্দু মারা গেছিল। কিন্তু আর একটা গোপাল পাঠা তো নেই যে প্রোটেকশন দেবে। এইভাবে ধীরে 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 হিন্দুরা কিন্তু একত্রিত হতে শুরু করলো। আরো একটা কারণ হচ্ছে মুসলিম অ্যাপিজমেন্ট, মানে মমতা ব্যানার্জি মুসলিমদের প্রতি তার অনুরাগ, তার মুসলিম ভোটের জন্য তাদেরকে সমস্ত রকমের ছাড়পত্র দিয়ে দেওয়া হয়েছে। আপনি যদি হাওড়ার ডোমজুর থেকে আমতা ফামতা ওই সাইডে যান, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা আপনি যান, যে সমস্ত অঞ্চলে মুসলমানরা সংখ্যাগুরু হয়ে রয়েছে, সেখানে পরিষ্কার বলা হতো মেয়েদের যে বোরকা ছাড়া বাড়ি থেকে বেরোবি না, তাহলে পরে গলা কেটে দেবো, বলা হতো। এই যে ভেতরে 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 একটা 2 বছর ধরে একটা সংঘ পরিবার যে একটা কাজ চালিয়ে গেছে, তারপরে যেটা হলো এসআইআর হলো। এসআইআরে একটা বিরাট সংখ্যা বেরিয়ে গেল এবং খুব সচতুর ভাবে একটা জিনিস রটিয়ে দেওয়া হলো যে এসআইআর এর যে নতুন লিস্ট বেরোচ্ছে, সেই লিস্টে যদি লিস্ট অনুযায়ী যদি ভোট না পড়ে, তাহলে পরে এনআরসিতে এর কিন্তু ছাপ পড়তে পারে। আমার ভোটার লিস্টে নাম উঠেছে এসআইআর এর পরে, আমি ভোটটা দিলাম না। যখন এনআরসি হবে তখন জিজ্ঞেস করবে আপনি কেন ভোট দেননি। এটা যদিও বাস্তবে হবে না, কিন্তু তখন খুব চতুরামির সঙ্গে এটাকে সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে দেওয়া হয়। যার জন্যই আমেরিকা থেকে, লন্ডন থেকে লোক ছুটে এসছে, চেন্নাই ব্যাঙ্গালোরে যারা ছিল ট্রেন ভর্তি করতে ছুটে এসছে, এবং তারা বুঝে গেছে এখানে ইন্ডাস্ট্রিতে কিছু হবে না। তিনি তো চপ শিল্পের বুদ্ধি দেন, ঘুগনি পাউরুটি কেনার বুদ্ধি দেন, তার বেশি তো তার চিন্তা নেই। তো মানুষ বুঝে গিয়েছে যে এনাকে রাখলে পরে আমরা অসুরক্ষিত। তাহলে হিন্দুরা একজোট বেঁধেছে, একজোট বেঁধে একেবারে ভূমিধস ভোটে একেবারে বিজেপিকে জিতিয়ে মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করে ছেড়ে দিল। আর এর মধ্যে সব থেকে বেশি বিপদে পড়ল বাংলাদেশ। শুরুটা কি করেছিল? বাংলাদেশ। এই যত সন্ত্রাসবাদী আছে, বাবর সহ যারা ফাঁসির আসামি ছিল, তাদেরকে কিন্তু জেল মুক্ত করে দেওয়া হয়েছিল। যত ধরনের অপরাধ করা যায় সেই অপরাধ করে ইনডিমনিটি দেওয়া হয়েছিল। ভারতবর্ষ সব নজরে রেখেছে, কিচ্ছু বলেনি। ভারতবর্ষ যা করে ভেতরে 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 করে। ভারতবর্ষ ভেতরে ভেতরে কাজ করে আপনাদের এখন যা কোণঠাসা করে দিয়েছে, তার জন্য একমাত্র নিজেদের দূষণ। কখনো দুষবেন না যে একটা সেকুলার একটা রাজ্য ছিল, যে সেকুলার রাজ্যটা এরকম ভাবে তারা রাইট উইং এ কি করে পরিবর্তন হলো। রাইট উইং এ পরিবর্তন করার জন্য দায়ী কিন্তু আপনারাই। আমরা কিন্তু সেকুলারই ছিলাম, হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন আমরা কিন্তু একসঙ্গে ছিলাম। আমরা মার খেতাম তৃণমূলের, কিন্তু তা সত্ত্বেও আমরা কিন্তু এক ছিলাম। কিন্তু যখনই বুঝতে পারলাম যে বর্ডার খুলে দেওয়া হচ্ছে এবং ওপার থেকে লোক আসছে যারা এখানে এসে খুন কামারি করে চলে যাচ্ছে, এবং মুখ্যমন্ত্রী প্রকাশ্যে মঞ্চে বলছেন আমি যদি একটা অংশকে বলি, একটা সম্প্রদায়কে বলি 10 মিনিটের জন্য, তাহলে সব কেটে কুচি কুচি করে দিয়ে চলে যাবে। কাদের কথা বলছেন তখন? বাংলার মানুষ বোঝেনি? বাংলার মানুষ সব বুঝেছে। বাংলার মানুষ ভোটের মাধ্যমে আনে, ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত করে। সুতরাং আজকে যারা বাংলাদেশের মানুষ, যারা আজকে পশ্চিমবঙ্গকে
সেকুলারিজম থেকে রাইট উইং বলে যারা গালাগালি করছেন, তারা নিজেদের অন্তরে একবার হাত দিয়ে ভাববেন যে আপনারা কি করেছেন। ভেতরে যে হিন্দুত্ব ভাবটা ছিল না, এই হিন্দুত্ব ভাবটাকে আপনারা চাগিয়ে দিয়েছেন। আর একটা কথা মনে রাখবেন, যে এই হিন্দুত্ববাদ যেটা গড়ে উঠেছে সেটা আরো বিস্তার পাবে। সারা ভারতবর্ষ আগামী 5 বছরের মধ্যে পুরো গেরুয়ায় ভর্তি হয়ে যাবে। তারপরে মুসলমানরা যাবে কোথায়? আজকে একটা রাজ্যে আজকে এই ভূমিধস ভোট হওয়ার পর পুরো মুসলমানরা ঘরে ঢুকে গেছে, একটা মুসলমান নেই। আপনি চৌরঙ্গি থেকে পার্ক স্ট্রিট হয়ে একেবারে আপনি পুরো কলকাতা ঘুরুন, ফুটপাতের ওপরে যত মুসলমানদের দোকান ছিল মেটিয়াবুরুজে সব ফাঁকা হয়ে গেছে, দোকান বন্ধ, ঝাঁপ বন্ধ করে দিয়ে চলে গেছে। বিরিয়ানির যত দোকান ছিল সব বন্ধ হয়ে গেছে। যত পাঁঠার মাংসের দোকান ছিল শুধু হিন্দু কসাইদের মাংসের দোকানগুলো খোলা আছে, মুসলমানরা ঝাঁপ বন্ধ করে বেরিয়ে গেছে। কারণ রাগটা হচ্ছে গিয়ে এখন হিন্দু ভার্সেস মুসলিমে পরিণত হচ্ছে। আর এর পেছনে সম্পূর্ণভাবে দায়ী বাংলাদেশ এবং একমাত্র বাংলাদেশ। এই যে শত্রুতা আপনারা করেছেন জীবনে মিটবে না, জীবনে মিটবে না। আপনারা না পাবেন ভিসা, না পাবেন খাদ্য, না পাবেন সহযোগিতা, তারপরে আবার যত চীন আর পাকিস্তান করবেন তত কিন্তু দেখবেন আপনাদের অবস্থা আরো খারাপ হবে। এই যে পাকিস্তান এত বলতো যে আমরা পূর্ব দিক দিয়ে আক্রমণ করব, কেন? কারণ এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ছিল, পূর্ব দিক দিয়ে আক্রমণ করার সুবিধে। এই যে মহসিন নাকভি এখন এসছেন, ও তো একটা চোর। ভারতীয় ক্রিকেট বিশ্বকাপের টিকিটটা কাপটা নিয়ে ও ব্যয় করে চলে যাচ্ছিল, এয়ারপোর্টে ধরা পড়েছে। তারপর থেকে ওকে বলে কাপ চোর মহসিন নাকভি। আপনারা গুগলে সার্চ করবেন, পেয়ে যাবেন মহসিন নাকভি। আমি এক বিন্দু মিথ্যে কথা বলছি না। তো এখন আপনার পাপের শাস্তি ভোগ করতে হবে। এই পাপের শাস্তি ভোগ করুন আর দেখতে থাকুন সামনে কি কি হয়। আপনাদের দুর্গতির কিন্তু সীমা নেই, অসীম দুর্গতির মুখে পড়েছেন আপনারা, এবং এই দুর্গতির জন্য সম্পূর্ণভাবে আপনারাই দায়ী। শুরু করেছিলেন আপনারা, শেষ করবেন ভারতবর্ষ, নরেন্দ্র মোদী। বাংলাদেশে এখন একটি ভয়াবহ প্রশ্ন ঘুরছে মানুষের মুখে মুখে। হাম কি সত্যি আয়ু বাড়ায়, নাকি এই কথার আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক রাজনৈতিক অপরাধে ঢাকার চেষ্টা? কারণ দেশের ঘরে ঘরে যখন শিশুর কফিন ফিরছে, একের পর এক মায়ের বুক খালি হচ্ছে, হাসপাতালের বেডে বেডে যখন অক্সিজেনের জন্য লড়ছে অনেক শিশু, ঠিক তখনই বিএনপি সরকারের স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল বললেন, হাম হলে আয়ু বাড়ে। জি, ঠিকই শুনেছেন। এটি কোনো ফেসবুক ট্রলারের কথা নয়, এটি বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্যমন্ত্রীর কথা। তিনি বলেছেন, কোট আনকোট, আমাদেরও হাম হয়েছে, আমরা তো মরে যাইনি, হাম হওয়ায় আয়ু আরো বৃদ্ধি পাইছে। একবার ভাবুন, যে সময় বাবা মা সন্তানের লাশ কাঁধে নিয়ে বাড়ি ফিরছেন, সেই সময় দেশের স্বাস্থ্যমন্ত্রী বলছেন হাম হলে নাকি আয়ু বাড়ে। এটা কি শুধুই দায়িত্বহীন মন্তব্য, নাকি এর পেছনে আছে আরো বড় কোনো রাজনৈতিক উদ্দেশ্য? সম্মানিত দর্শক, হাম নিয়ে অনেকদিন ধরেই আমরা অনেক দুঃখজনক সংবাদ পাচ্ছি। এই হামের মহামারীর পেছনে এখন সবচেয়ে বড় অভিযোগ উঠছে ইউনুস নূরজাহানের বিরুদ্ধে। অনেকে ঠাট্টা করে বলছেন ইউনুর জাহান গং, এবং বলছে তাদের কারণেই টিকা সংগ্রহের প্রবাহে বাধা সৃষ্টি হয়েছিল। অর্থাৎ ইউনুস মানে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা এবং সেই অন্তর্বর্তী সরকারের সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, এই দুইজনকে মিলিয়ে ইউনুর জাহান।
স্বনামধন্য বিজ্ঞান সাময়িকী সায়েন্সের নাম আপনারা অনেকেই শুনেছেন, জানেন। সেই সায়েন্সের প্রতিবেদনে উঠে এসেছে এক বিস্ফোরক তথ্য। কি সেটা? 2025 সালের সেপ্টেম্বরে ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ইউনিসেফের মাধ্যমে টিকা কেনার প্রচলিত ব্যবস্থা বাদ দিয়ে ওপেন টেন্ডারে যাওয়ার সিদ্ধান্ত নেয়। মানে এটি একান্তই ইউনুস সাহেবের মন গড়া সিদ্ধান্ত। এবং আপনারা নিশ্চয় জেনেছেন যে তখনই তাদেরকে সতর্ক করেছিল ইউনিসেফ, বলেছিল এভাবে চললে টিকাদান ব্যবস্থা ভেঙে পড়বে বা ভেঙে পড়তে পারে, বড় ধরনের প্রাদুর্ভাব হতে পারে। কিন্তু সেই সতর্ক বার্তা কে শুনেছে? ফলাফল কি হলো আজ? দেশের 61 জেলায় এখন হামের বিস্তার। 47,000-এরও বেশি সন্দেহভাজন রোগী। আতঙ্কে দিন কাটছে তাদের পরিবারের সদস্যদের। ল্যাব নিশ্চিত সংক্রমণে মৃত্যু হয়েছে বহু শিশুর, তাও 60-এর অধিক। আর উপসর্গ সহ মোট মৃত্যুর সংখ্যা 350 ছাড়িয়েছে। এগুলো কোনো মন গড়া তথ্য নয় আসলে। স্বাস্থ্য অধিদপ্তরই তাদের বুলেটিনে এই তথ্য জানাচ্ছে। চিকিৎসকরা বলছেন হামের কোনো নির্দিষ্ট অ্যান্টিভাইরাল ওষুধ নেই। একবার নিউমোনিয়া জটিল আকার নিলে শিশুদের বাঁচানো কঠিন হয়ে পড়ে। অর্থাৎ এটি কোনো সাধারণ জ্বর নয়, এটি প্রাণঘাতী সংক্রামক রোগ। তাহলে প্রশ্ন হচ্ছে, এই ভয়াবহ পরিস্থিতিতে একজন স্বাস্থ্যমন্ত্রী কেন এমন বক্তব্য দেবেন? তিনি কি সত্যি বিজ্ঞান জানেন না, নাকি ইচ্ছাকৃতভাবে মানুষের ক্ষোভ অন্যদিকে ঘোরাতে চাইছেন? খেয়াল করুন, প্রথম দিকে এই সরকারই স্বীকার করেছিল বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, প্রস্তুতি ছিল না। কিন্তু প্রস্তুতি ছিল না কেন? এই প্রশ্নের তালাশ কি করেছে এই সরকার? করেনি। কেন করেনি? কেন তারা এই প্রশ্নের তত্ত্ব তালাশ করতে চায় না? ভাবুন একবার, কাকে বাঁচানোর জন্য? বিশেষজ্ঞরা বলছেন প্রতি 4 বছর পর পর বড় ক্যাম্পেইনের মাধ্যমে টিকার ঘাটতি পূরণ করার নিয়ম ছিল, সেটা পরিপালিত হয়নি। ফলে লাখ লাখ শিশু অরক্ষিত রয়ে গেছে। আর এখন সেই ব্যর্থতার দায় ওর ঘাড়ে চাপাতে চাইছে বর্তমান সরকার। মানুষের অভিযোগ, ইউনুস ও নূরজাহান, মানে সাবেক প্রধান উপদেষ্টা এবং সাবেক স্বাস্থ্য উপদেষ্টা, এই দুইজনের ভুল সিদ্ধান্তের কারণেই ভেঙে পড়েছে টিকা সরবরাহ ব্যবস্থা। এমনকি অভিযোগ উঠেছে ইউনুসের পরামর্শেই ইউনিসেফের প্রচলিত টিকা সংগ্রহ ব্যবস্থা বাতিল করা হয়েছিল। এটি সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমই বলেছেন, গণমাধ্যমে পড়েছি। অথচ এখন বিএনপি সরকারের স্বাস্থ্যমন্ত্রী যেন ক্ষমার অযোগ্য সেই ব্যর্থতাকেই ঢাকতে চেষ্টা করছেন। তিনি একদিকে সংসদে আগের সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকার এবং অন্তর্বর্তী সরকারকে এই জন্য দায়ী করছেন, অন্যদিকে বলছেন হাম হলে আয়ু বাড়ে। এই যেন এক ভয়ঙ্কর দ্বিচারিতা, ডাবল স্ট্যান্ডার্ড। এদিকে দুর্নীতি দমন কমিশনে ইউনুস এবং সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের বিরুদ্ধে টিকা ও সিরিঞ্জ ক্রয়ে অনিয়মের অভিযোগও নাকি জমা পড়েছে। কিন্তু তদন্ত কোথায়? জবাবদিহি কোথায়? বরং দেখা যাচ্ছে দোষ চাপানোর নতুন খেলা শুরু হয়েছে। এদিকে নতুন ফতোয়া নিয়ে হাজির হয়েছেন সাবেক প্রধান উপদেষ্টা ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম, মানে সাবেক প্রেস সচিব। তিনি দাবি করেছেন আওয়ামী লীগ আমলে টিকা কেনার মাধ্যমে বিলিয়ন বিলিয়ন ডলার পাচার হয়েছে দেশের বাইরে, তাই অন্তর্বর্তী সরকার ভিন্ন পথ নিয়েছে। মানে কি হাস্যকর যুক্তি, কি হাস্যকর ফতোয়া। প্রশ্ন হচ্ছে, যদি সত্যি বড় দুর্নীতি হয়ে থাকে, বিলিয়ন বিলিয়ন ডলার পাচার হয়ে থাকে, তাহলে 1.5 বছর ক্ষমতায় থাকাকালে কেন কোনো মামলা করা হলো না? বা এ সংক্রান্ত প্রমাণ কোথায়? আন্তর্জাতিক তদন্ত কোথায়? বিচার বিভাগীয় তদন্তই বা কেন হলো না দেশের অভ্যন্তরে? এবং $1 কেন ফেরত আনা হলো না? এরকম প্রমাণহীন অভিযোগ কি আসলে বাস্তব পরিস্থিতি বদলাতে পারবে?
পারবে না। তাহলে শুধুই রাজনৈতিক ধোঁয়াশা তৈরির এই অপচেষ্টা কেন? কার স্বার্থে? কাকে বাঁচাতে? সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো শফিকের বক্তব্যে আন্তর্জাতিক সংস্থাগুলোকেও টার্গেট করা হয়েছে, তাদের দিকে আঙুল তোলা হয়েছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, হু, ইউনিসেফ, এমনকি গ্যাবি পর্যন্ত সবার দিকেই দুর্নীতির অংশ হিসেবে ইঙ্গিত করা হচ্ছে, মানে সবার দিকে আঙুল তোলা হচ্ছে। অথচ বাস্তবতা হলো এই সংস্থাগুলোই বারবার অন্তর্বর্তী সরকারকে সতর্ক করেছিল হামের সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে, কিন্তু অন্তর্বর্তী সরকার শোনেনি, ইউনূস সাহেব আমলে নেননি। আজ তার ফল ভোগ করছে কারা? কোনো মন্ত্রী নয়, কোনো উপদেষ্টা নয়, ভোগ করছেন দেশের সাধারণ মানুষ। একবার খেয়াল করুন, যে মা সন্তানের জন্য রাতভর হাসপাতালের করিডোরে কেঁদেছেন, এখন কাঁদছেন, তড়পাচ্ছেন, হাহুতাশ করছেন। যে পরিবার আদরের সন্তানের ছোট্ট কফিন নিয়ে বাড়ি ফিরেছে, এখন ফিরছে, তাদের কাছে হামে আয়ু বাড়ে মন্তব্যটা কেমন শোনায় জানেন? এটা আসলে উপহাসের মতো শোনায়, নিষ্ঠুরতার মতো শোনায়। এই ক্ষমতার ঔদ্ধত্যের শেষ কোথায়? তারেক রহমান কি তার মন্ত্রীদের চাকরিও বিসিএস চাকরির মতো পাকাপোক্ত করে দিয়েছেন? 5 বছরের আগে কোনো নড়নচড়ন হবে না? সবচেয়ে বড় প্রশ্ন, যদি এত শিশু মৃত্যুর পরও রাষ্ট্রের ভাষা এমন হয়, দেশের মন্ত্রীর ভাষা এমন হয়, চিন্তা এমন হয়, তাহলে প্রশ্ন করতেই হবে এই দেশের স্বাস্থ্য খাত আসলে কার হাতে, কার জন্য? এই মন্ত্রী বা কার জন্য? যেখানে টিকা সংকট, চিকিৎসা সংকট, ওষুধ সংকট নিত্য সঙ্গী, যেখানে থাইরয়েড ক্যান্সার রোগীদের জরুরি চিকিৎসাও মাসের পর মাস বন্ধ থাকে শুধু এই অনিশ্চয়তার কারণে, সিদ্ধান্ত গ্রহণের বিলম্বের কারণে, সেখানে বর্তমান সরকারের প্রথম কাজ হওয়া উচিত ছিল অভিযুক্তদের, মানে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে, যাদের দিকে আঙুল উঠছে মানুষের, এই দায়ীদের বিচারের মুখোমুখি করা। কিন্তু বাস্তবে কি দেখছি আমরা? কি হচ্ছে? যারা প্রশ্ন তুলছেন তাদের চুপ করানোর চেষ্টা হচ্ছে, যারা জবাবদিহি চাইছেন তাদের রাজনৈতিকভাবে আক্রমণ করা হচ্ছে, মবের শিকার হচ্ছেন তারা। গণমাধ্যমের পাতায় চোখ বোলান, দেখতে পাবেন। কারণ কি? কারণ সত্যটা হয়তো খুব ভয়ঙ্কর। আর সেই সত্য হলো এই শিশু মৃত্যুগুলো শুধুই প্রশাসনিক ব্যর্থতা নয়, এগুলো রাষ্ট্রীয় উদাসীনতার নির্মম উদাহরণ। সুপ্রিয় দর্শক, শেষটা ভালো করে শুনতে অনুরোধ করছি। হাম কারো আয়ু বাড়ায় না, হাম শিশুর জীবন কেড়ে নেয়, মায়ের বুক খালি করে দেয়, একটা পরিবারকে সারা জীবনের জন্য অন্ধকারে ডুবিয়ে দেয়, হতাশায় ডুবিয়ে দেয়। আর যখন শত শত শিশুর মৃত্যুর মাঝেও ক্ষমতাবানরা দায় এড়িয়ে হাস্যকর তত্ত্ব ছড়ান, তখন মানুষ প্রশ্ন তো করবেই, ইউনুর জাহানকে বাঁচাতেই কি বিএনপির স্বাস্থ্যমন্ত্রীর এই হামে আয়ু বাড়ে তত্ত্ব? দর্শক, কমেন্টে আপনার মতামত জানান। ভালো থাকুন। প্রতিটি পরিবারের যারা যেখানে শিশু আছে, শিশুর দিকে সতর্ক নজর রাখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল শিশুকে হেফাজত করুন, সুস্থতা দান করুন।